আসসালামু আলাইকুম। প্রত্যাশা পূরণ করতে আপনাদের কাছে আমাদের স্বপ্ন এক, আকাঙ্ক্ষা এক, প্রত্যাশা এক। আমাদের স্বপ্ন আকাঙ্ক্ষা জনগণের পক্ষে থাকবে। এবং যদি করছি আপনাদের কাছে দুইটা জিনিস চাই, একটা হচ্ছে আপনাদের বুক ভরা ভালোবাসা চাই, এবং থেকে নিয়ে যাওয়া হয়েছে ওই কাটাছড়া এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে বাংলাদেশে। আজকে সংবিধান বিরুদ্ধে আপনারা এই সীমান্তের মানুষেরা যারা এই পুশিনের বিরুদ্ধে, সীমান্ত হত্যার বিরুদ্ধে লড়াই করছেন, আপনাদেরকে অভয় দিয়ে বলছি, আপনাদের পাশে আর কেউ না থাকলেও আমরা আছি। এই পুশিনের পক্ষে আমরা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর যে আহাম্মুকি বক্তব্য শুনেছি, আমরা তার বিপক্ষে আছি। আপনাদের লড়াইয়ের পক্ষে, আপনাদের পাশে আমরা সবসময় আছি। কোনো কথা বলেন না, এখানে কথার আগে গুলি চলে সীমান্তে, এখানে রাতের অন্ধকারে ওই ভারতীয় নাগরিকদেরকে বাংলাদেশে পুশিন করা, বাংলাদেশের মানুষকে ধরে গিয়ে নিয়ে আয়না ঘরে রেখে দিনের পর দিন, বছরের পর বছর বন্দী করে রাখা হতো। আয়না ঘরের বন্দীদের সেই দুঃখ দুর্দশা, সেটা যখন আমরা ভাবতেও যাই তখন গা শিউরে ওঠে। এখন তো ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আছেন, আমাদের মাননীয় স্পিকার মহোদয় এখন রাষ্ট্রপতি আছেন। সেই রাষ্ট্রপতি যিনি এখন অ্যাক্টিং রাষ্ট্রপতি, যিনি দায়িত্ব পালন করছেন, তাকে তো আমরা গ্রেফতার করতে বলি নাই। রাষ্ট্রপতির দায় মুক্তির বিধান কোনো চিরস্থায়ী বন্দোবস্ত না। যতক্ষণ রাষ্ট্রপতি, ততক্ষণ 51 অনুচ্ছেদ বলে তার বিরুদ্ধে ক্রিমিনাল মামলা করা যায় না। কিন্তু যখন তিনি আর রাষ্ট্রপতি থাকেন না, তখন তাকে গ্রেফতার করতে আর কোনো আইনি বাধা নাই। এই বাংলাদেশে এরশাদ যে স্বৈরাচার কায়েম করেছিল, তখন 90-এর আন্দোলনের পরে, অভ্যুত্থানের পরে 6 দিনের মাথায় এরশাদকে গ্রেফতার করা হয়েছিল। এরশাদ তো রাষ্ট্রপতির পদ থেকে 6 দিনের মাথায় যদি গ্রেফতার হতে পারে, যদি আমাদের অতীতের প্রেসিডেন্স থেকে থাকে, অতীতের যদি নজির থাকে, সে নজির থাকা সত্ত্বেও এমন ধরনের কথা বলা একটা মূর্খতার শামিল। জনগণকে আর মূর্খ করে রাখা যাবে না। জনগণ এটা জানে, এই বাংলাদেশে যারা স্বৈরাচার কায়েম করেছিল, তাদের সব থেকে বড় দোষর ছিল এই শাহাবুদ্দিন চুপ্পু। জনক ব্যাপার, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিএনপি নির্বাচন কমিশনকেও দলীয়করণের মাধ্যমে দখল করার পায়তারা করছে। তাদের দলের একজন ব্যক্তি, তিনি আগে আমলা ছিলেন, সরকারি চাকরি থেকে পদত্যাগ করার পরে বিএনপির রাজনীতির সাথে সরাসরি যুক্ত হয়েছেন, সরাসরি দলে নাম লিখিয়েছেন। বিএনপি নির্বাচনের সময়টাতে দলীয়ভাবে নির্বাচনী কর্মযজ্ঞের মধ্য দিয়ে যিনি গিয়েছেন, সেরকম একজন ব্যক্তিকে এখন যদি নিয়ে এসে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব করা হয়, তাহলে স্পষ্ট ধরা পড়ে নির্বাচন কমিশনটাকেও তারা নিরপেক্ষ রাখতে চায় না। পরিস্থিতি যাই হোক, এই বাংলাদেশের মানুষেরা সামনের স্থানীয় সরকার নির্বাচনে তারা জনগণের পক্ষে যারা আছে, তাদের পক্ষেই তারা অবস্থান গ্রহণ করবে। এবং সে কারণেই সারা বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি। সেই প্রস্তুতির অংশ হিসেবে আপনাদের জীবননগর পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে আমরা সোহেল পারভেজকে আপনাদের হাতে তুলে দিচ্ছি। আমরা আশাবাদী, আপনারা যদি সোহেল পারভেজ ভাইকে ভোট দিয়ে নির্বাচিত করেন, সোহেল পারভেজ ভাই আপনাদের পৌরসভার মানুষের সকল ধরনের অভাব অনুযোগ থেকে শুরু করে নিয়ে সকল নাগরিক সেবা তিনি প্রদান করবেন ইনশাআল্লাহ। জোর জবরদস্তি চাই না, আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিতে চাই। সেই যাত্রায় আমরা চাই না কেউ বাধা তৈরি করুক। যদি বাধা তৈরি করে, আমরা কিন্তু জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকি সবসময়, কারণ 24 আমাদেরকে নতুন জীবন দিয়েছে। অতএব জীবনের ভয় আমরা আর করি না। ভাইরা আমার, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই বাংলাদেশে একটা মধ্যমপন্থী জায়গা থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে গণতন্ত্রের মধ্য দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করে একটা রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, যে রাজনীতিতে এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের অংশগ্রহণ থাকবে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষিত হবে, এমন একটা রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই।
আমাদের কাছে খবর এসেছে 2 দিন আগে এই জীবননগরে 4 জন ভারতীয় নাগরিককে পুশিং করানো হয়েছে। এখনো পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ট্রেস করতে পারে নাই, তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে পারে নাই। এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় বাংলাদেশের সীমান্তকে আমরা ফেলে রাখতে পারি না। যদি প্রয়োজন হয় সীমান্ত রক্ষার যদি ডাক আসে, তাহলে এই জীবননগরবাসী কি সীমান্ত রক্ষার জন্য প্রস্তুত আছে? ভাইরা আমার, আমরা একটা নতুন দিনের কথা বলছি। সেই নতুনের দিনে এই জীবননগরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটা শক্তিশালী ঘাঁটি গড়ে তুলবে, এমন একটা আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।